আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে এই দিনটাকে জীবন দিল আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পটলেস প্রিয়া ব্লগ। বিয়েবাড়ির টানা ব্লগ তো তোমরা দেখছো, তার সঙ্গে আজকে আবার রিসেপশন আছে। রেডি হয়েছি, চোখে একরাশ ঘুম নিয়ে বলতে পারো। কালকে তো সারা রাতই একটুও ঘুমাইনি, যা দেখেইছো পুরো। যাই হোক, সকাল থেকে ওরকম যে ঘুমিয়েছি বিছানা ধরে তাও হয়নি, একটু সোফায় বসে হয়তো একটু এরকম ঘুম নিয়ে নিয়েছি। তো এখন 6:30 বাজে। রিমি এসেছিলো, রিমির কাছ থেকে আমি একটু সুন্দর করে মেকআপ করে নিলাম। মানে রিমি আমাকে সাজিয়ে দিয়ে গেছিলো। অ্যাকচুয়ালি বিয়ের মেকআপটাই না আমি খুব একটা স্যাটিসফাই ছিলাম না। অনেকেই বলছে ভালো লাগছিলো দেখে, বাট আমি পার্সোনালি স্যাটিসফাই ছিলাম না। যেটা আমার আজকের এই ফিনিশিংটা পুরো একটা সুন্দর একটা স্মুথ ফিনিশিং একটা ব্যাপারটা আছে। তো যাই হোক, এই মানে মেকআপটা করেছি। ও আমাকে মেকআপ করে দিয়ে চলে গেছে সোনাইয়ের কাছে। সোনাই আবার মেকআপ করাবে, রিসেপশনের মেকআপ। আর আজকে যে হোয়াইট লেহেঙ্গা পরবো, এখন পরছি না কারণ যাওয়ার আগে আগে পরবো। আর অলরেডি তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, মানে ওখানে চলে গেছে, কারণ মিষ্টি মিষ্টি নিয়ে সব যেতে হবে। তো ও চলে গেছে, সঙ্গে বাড়ির বাচ্চাগুলো গেছে, তিতুন, আমার ছোটো তিতুন, আমার তিতুন, সবাই মিলে গেছে। তো যাই হোক, চলো রিসেপশনের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো ডলটা নিয়ে নাও। পারবে না 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 ও পারবে না, ওখানে দিতে হবে। আচ্ছা চলো। এতদিন বিয়েবাড়ির ভ্লগ দিতে দিতে চলে এসেছি একদম রিসেপশন পর্বে। আমি কিন্তু এই প্রথম সোনাইদের বাড়িতে এলাম। এর আগে আমি একবারের জন্য আসিনি। অনেকেই এসছে, কারণ বিয়ের আগে তো আসতেই হয় মেয়ের বাড়িতে, দেখাশোনা, কথাবার্তা, অনেক কিছুর জন্য। বাট আমার সিচুয়েশান হয়েছিল না, ছুটি ছাটা ছিল না। তো আমি এলাম এই প্রথম, এসেই আগে সোনাইয়ের বাড়িটা দেখছি। আর সোনাইকে দেখো লেহেঙ্গা পরে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর মা, ভাই, পিসিমণি, আমরা সবাই যারা এসছি, এসেই নিচে এতই ভিড় ছিল, আমরা এসে ওদের রুমেই বসছি। আর জয় তো এসে অনেক আগে থেকেই কমফোর্টেবল হয়েই গেছে, কারণ ও চলে এসেছিল 3-4টের দিকে। আর আমরা এলাম এখন 8:30 মতো বাজে, এখন আমরা এসেছি। ভালোই লাগছিল ওর ঘরটা ঘুরে দেখতে। রুমে গেলাম, তারপর আরেকটা রুমে গিয়ে সোফা কাম বেডে আমরা বসে বেশ ভালোই আড্ডা দিচ্ছিলাম। নিচটা একটু ফাঁকা হলে তারপর আমরা নিচে যাবো। অ্যাকচুয়ালি আমাদের কয়েক রাত জাগাজাগি হয়ে না শরীর ভালো ছিল না। আর আমার তো গাড়িতে আস্তে আস্তে গাটা এমন গোলাচ্ছিল, আমি এসেই আগে উপরে গিয়ে বসে পড়েছি, জল টল খেলাম, ফ্রেশ হলাম, তারপর নিচে নামবো। আমি না হলে এমনিতেই কত মানে একটু কথা বলি, হাসি খুশি থাকি। ওই দিনকে এমন অবস্থা, মুখ টুক আমার পুরো শুকিয়ে গেছিলো, মানে শরীরটা এতটাই খারাপ লাগছিল। ওই জন্য বললাম যে আমাকে আগে উপরে গিয়ে রেস্ট নিতে হবে, তারপরে যা হবে হবে, নিচে যাব যা হবে। তবে মানে প্রথমে এমনই অবস্থা হয়েছিল, হয়তো আমি রিসেপশনে আসবো নাই ভেবেছিলাম। তারপরে বাড়ির সবাই বললো, আর আমিও ভাবলাম যে শরীরটা খারাপ, ঠিক আছে, কিন্তু যদি একটু নিজেকে সামলে নিতে পারি তাহলে একটু ও রিসেপশনে যাই, নাহলে আবার মন খারাপ করবে। আর এখন দেখো আরেকজন, আমরা গেছি বলে নিচে তো এতক্ষণ ছিল, ও আর মনটা ধরে রাখতে পারলো না, মানে কখন আসবে আমাদের সঙ্গে দেখা করবে। এরই ফাঁকে হঠাৎ করে উপরে চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে। আমরা ওকে বললাম যে না তুই নিচে যা, তারপরে আমরা যাচ্ছি। ওকে আবার তাড়াতাড়ি করে নিচে পাঠালাম, কারণ অনেক গেস্ট আসছে তো, সবাই পরপর দেখা করতে। আর ওই সময় যদি ব্রাইড স্টেজে না থাকে ভালোই লাগবে না। তো আমরা এরপরে নিচে গেলাম। এখন মানে আমাদের পুরো পরিবার যারা আমরা গেছিলাম, আমার মিষ্টি মা, মামা টামা, মেসো, সবাই মিলে, মিমি, আমাদের ছোট্ট পাবলা সোনা, সবাই মিলে খুব মজা করেছি।
সবাই একটু স্টেজের উপর গিয়ে সুন্দর সুন্দর ফটোগুলো তুলে নিলাম। আর তোমরা বলো সোনাইকে শাড়িতে ভালো লাগছিল না লেহেঙ্গাতে বেশি ভালো লাগছিল? আরও আমি কালকে একটা কমেন্ট দেখলাম, চোখে পড়লো যে সোনাই দিভাইকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়েছে কেন। তো সবার প্রথমে বলি, ওর যে এজটাই বিয়ে হয়েছে 24+, একদমই ঠিকঠাক এজ আমাদের মনে হয়েছে। আর সবথেকে বড় কথা হলো, সত্যি বলতে আমাদের এখন ওর বিয়ে নিয়ে কোনোই প্ল্যানিং ছিল না। আরও অন্তত 2 বছর পরে ওর বিয়ের কথা আমরা ভাবতাম। তো হঠাৎ করে ওই যে বলে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, হঠাৎ করেই কথাবার্তা, হঠাৎ করেই সব কিছু ঠিক হয়ে গেল। এই হয়েছে ব্যাপার, না হলে আমাদেরও সত্যি এত তাড়াতাড়ি কোনো প্ল্যানিং ছিল না। যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, তো আর কয়েকটা বছর পরে ওর বিয়ে দিলে, কারণ মা বাপি একা হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা ছিল। যাই হোক, বিয়েটা হয়েই গেল। তবে ভালো, যা হয় ভগবান যা কিছু করেন সব কিছু ভালোর জন্যই করেন। এরপরে মা বাপিকে স্টেজে তুলে ফটো তোলা হচ্ছে। রিসেপশন ভিডিওটাতে আমি বলতে গেলে পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি, তার একটাই কারণ, ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল যা কপিরাইট পড়ে যাবে, ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আর বিয়ের পরের দিনই কেন রিসেপশন হয়েছে এটা নিয়েও অনেকের কোয়েশ্চেন ছিল। তো বলে দিই, বিয়ের পরের দিন রিসেপশনের কারণ আছে। অ্যাকচুয়ালি ওদের নিয়ম চৌঠি বিয়ে, মানে 4 দিনের দিন আবার বিয়ে হবে, যেটা আমার ক্ষেত্রে ছিল দ্বিতীয় বিয়ে, মানে বিয়ের পরের দিন গিয়ে ওখানে আবার হয়েছিল। তো এর চৌঠি বিয়েতে ততদিনে, মানে 4 দিনের দিন আমাদের বাড়ির সব রিলেটিভরা বা ওদের বাড়িরও রিলেটিভরা এতদিন কিন্তু থাকতে পারবে না, তাহলে রিসেপশনের দিন আসার মতো কেউই থাকবে না। তো ওই জন্যই আমরা বললাম যে যদি সম্ভব হয়, আর এদিকে শুক্রবারও পড়ছে, তো অতএব সেরকম কোনো নিরামিষেরও ব্যাপার নেই, তো ভালো দিন, ওই জন্য তাড়াতাড়ি করে নিলেই ভালো। এই কথা দুই পক্ষে বসে আলোচনা হয়েই কিন্তু ওই জন্য মানে শুক্রবারই ছেলের বাড়ি থেকে রিসেপশনটা করা হয়েছিল। আর ওদের বিয়ে কিন্তু বৃহস্পতিবার হয়েছে। কি বলতো, এই মাসে বিয়ের ডেট ছিল সোমবার আর বৃহস্পতিবার, আর অন্য কোনো ডেট ছিল না। আর সোমবারটা আমার ওইদিকে পুরো পরিবার, বলতে পারো 70% মানুষজন নিরামিষ খায়, ওই জন্য আমরা সোমবারটা বাদ দিয়ে বৃহস্পতিবারটা ডেট সিলেক্ট করেছিলাম। আর এদিকে এখন দেখো আমার বড় মেসো স্টেজে উঠেছে, উঠে ফটো তুলছে। আমার 2 বোনকে কিন্তু আমার মিষ্টি মাম আর মেসোই সম্প্রদান করেছে, আমাকে মিষ্টি মাম সম্প্রদান করেছে, আর সোনাইকে আমার বড় মেসো সম্প্রদান করেছে। যেহেতু আমার মিষ্টি মাম মেসোর একটাই ছেলে, মানে আমাদের একটাই ভাই ওই দিক থেকে, তো ওই জন্য যাদের মেয়ে নেই ওরাই সম্প্রদান করবে, এরকম একটা আমরা আলোচনা করেছিলাম। এখন আবার আমার ভাই উঠেছে স্টেজে, ভাইয়ের সঙ্গে ফটো তোলা হচ্ছে। আর তোমরা এটা বলতে পারো যে ওই দিন কেন আমার বাড়িতে কাকু কাকিমারা কেউ আসেনি রিসেপশানে। তো ওই দিন আমার ছোট কাকিমা খুব অসুস্থ হয়ে গেছিলো, মাথা যন্ত্রণা এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো, তো বাড়ি থেকে সেরকমভাবে কেউ আসতে পারেনি। এখন আবার আমার দুষ্টু মামা উঠেছে, আর ছোটো মেসোও আসতে পারেনি, ছোটো মেসোও খুব অসুস্থ হয়ে গেছিলো। বিয়ের ব্যাপারটা তো বুঝতে পারছো, কাকে যে কখন কিভাবে শরীরটা খারাপ হবে বা কোন পজিশানে কী হবে কেউ বলতে পারে না। যাই হোক, হানি, অ্যানি, দুষ্টু মাম আর সুমন সোনাই এখন স্টেজে ফটো তুলছে। এখন বলতে গেলে অনেকটাই রাত হয়ে গেছে, 11টার মতো হয়ে গেছে। তো ওদের মানে আমাদের এই ফ্যামিলি ফটোগুলো তোলা হয়ে গেলে এরপরে কিন্তু ওদের এবারে কাপল শ্যুট যেটা দরকার, ওই কাপল শ্যুটটা হবে এই বাড়ির ওই স্টেজে হবে, বা কোথায় কি করবে আমি জানি না, যে ওটা ক্যামেরাম্যানদের ব্যাপার আর ওদের ব্যাপার। আমার কিছু কিছু কমেন্টের কথা মনে পড়ছে, তো বলে দিই কাকে বুক করেছি। সুদীপকেই। তোমরা অনেক দিন থেকেই জানো, আমার খুব খুব ভালো বন্ধু, আমার কলেজ ফ্রেন্ড সুদীপ। ওর পুরো টিমই 2 পক্ষের, মানে রিসেপশান আর বিয়ে 2 পক্ষেরই কাজ করছে। আর ফেসবুক পেজ সিঁদুর দান তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, আর যদি সম্ভব হয় আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখন অনেকটাই রাত হয়ে গেছে, গেস্টরা প্রায় সব বাড়ি চলে গেছে, এরপরে আমরা যাব। আর আসার সময় ভীষণই মন খারাপ করছিল, কেন বলো তো, সোনাই একা থাকবে। মিষ্টি মাম ছাড়তে গেছিলো, ওদের যেহেতু 8 দিনের নিয়ম আছে, ওই জন্য 8 দিন তো আর থাকা সম্ভব না, মিষ্টি মামিদেরও চলে যেতে হবে। তো যাই হোক, আমরা সবাই চলে এসেছিলাম, সোনাই একা ছিল, মন খারাপও ভীষণই করছিল, এবং একটা কান্নাকাটির ভালোই পর্বও চলছিল আমাদের। তো তার মাঝে মানে আসার আগে ফাঁকা হতে আমি ভাবলাম যে একটু লেহেঙ্গাটা পরেছি, একটু ছবি তুলে নেই। তো সোনাই সুমনও ওরা ভেতরে আছে,
ওরা যতদূর সম্ভব খেতে গেছিলো মনে হয়। তো ওই সময় এসে আমি একটু ছবি তুলছিলাম আর তোমাদের দাদাভাইকে নিয়ে এসেও তুলছিলাম। আর ও তো পুরো কি বলবো কার্টুনের মতো, যতক্ষণ তুলবো কোনো দিন একটা মন দিয়ে ছবি তুলি না। আমি তো বলি যে আমার একটা মডেল পেয়েছো, আর ইয়ার্কি করছিলাম যে তুমি আমার মতো একটা মডেল বউ পেয়েছো, একটা ছবি তুলতে পারো না। আমি এত ছবি তুলতে ভালোবাসি, যাই বলি না কেন ওকে কোনো দিন ঠিকঠাক পথে আনা যাবে না। ছবি তোলার সময় যত রকমের বাহানা যত কিছু ওই সবই করে। তো অনেক ভালো ভালো ফটো তুলেছি। আর দেখো এইরকম সাজগোজ তো সারা বছর হয় না, এমনি সিম্পলভাবেই তো অন্যান্য সময়গুলো থাকা হয়। যেহেতু একটু সেজেছি আর সুদীপের পেয়েছি, তো ওই জন্য ছবিটাও সুন্দর করে একটু তুলছিলাম। আমার নিজের ছবি তোলার পরে তোমাদের দাদাভাইকে ডাকলাম যে এসো অন্তত তুলে, এত কষ্ট করে দুজনের আজকে ড্রেস আপটা ম্যাচিং করেছি এত সুন্দরভাবে। মানে তোমাদের দাদাভাইকে কিন্তু রিসেপশানে বেশি ভালো লাগছিল। তো ওর ড্রেসটা সব কিছু আমাকেই সিলেক্ট করতে হয়, আর ওর নিজে থেকে কোনো দিন কোনো কিছু হেলদোল থাকে না। যা কিছু যখন যেটাই পরে না কেন আমি কিনি, আমি সব কিছু করতে হয়, যেইটা দেওয়া হয় ওইটাই পরে নেয়। এইটা একটা, তবে আমি কিনি যাই করি না কেন এটাই একটা ভালো গুণ, যেইটা দেই ওটাই পরে নেয়। তো যাই হোক, ভালোই লাগছিলো ওকে এই ব্লেজারটা পরে। আর তোমরা জানিও কোন লুকসটা ভালো ছিল, বিয়ে বাড়ির না রিসেপশানের। আর আমার ইচ্ছে ছিল রিসেপশানে একটু লাইট কালার পরবো, সবসময় তো ডিপ ডিপ পরা হয়, লাইট খুব একটা পরা হয় না। তো ওই জন্য একটু অন্যরকম কালার ট্রাই করেছি। আর কলকাতা যখন গেছিলাম তখনই তো লেহেঙ্গাগুলো আনা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বাট এটাই যে নিয়েছি বলা হয়নি, কিন্তু আমি এই লেহেঙ্গা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এবারে আমাদের ফটো তোলার কাজ কমপ্লিট, আর সোনাই সুমনকে ডাকা হলো। ফার্স্ট সুমনের কিছু সিঙ্গেল ফটো তোলা হলো, তারপরে সোনাইয়ের তোলা হবে। তবে এটাই যে বিয়েবাড়ির লাস্ট ভ্লগ ওটা কিন্তু নয়, কালকে আরও ভালো ভালো ভ্লগ দেবো। সোনাইকে বউ তোলাতে মানে যেটা বধূ বরণ হয়, বধূ বরণ কেমন হয়েছিল, বা ওর ভাত কাপড়ের ভ্লগ সব কিছুই আমি না এলেও কী হবে, ভিডিও আমি করেছি, মানে করে সোনাইয়ের কাছ থেকে আমি নিয়েছি, সব তোমাদের সঙ্গে সব শেয়ার করব। অনেক কিছু ওদের সুন্দর সুন্দর রিচুয়ালস হয়েছিল, বিশেষ করে ওর শাশুড়ি মা এত সুন্দর সেজেছিল। চেষ্টা করব প্রত্যেকটা ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার। আর এখন দেখো আমরা 4 বোন একটু দাঁড়িয়ে সেলফি তুলছিলাম। আর সত্যি এতটাই মন খারাপ করছিল ভেতরে ভেতরে, কি বলবো। আর কি জানো, তোমাদের দাদাভাই আসার সময় তার একমাত্র শালিকাকে ছেড়ে আসার সময় এত কেঁদেছে, আমার থেকে অনেক বেশি কেঁদেছে, পুরো বন্যা ভাসিয়ে দিয়েছিল সোনাইকে ছেড়ে আসার সময়। ওটা যদি ভিডিও রেকর্ডিং করতে পারতাম, আসলে ইমোশনাল মুহূর্তগুলোতে না সবসময় ভিডিও রেকর্ডিং ওরকম করা যায় না। তো ওই মুহূর্তটা এখন তোমাদের দাদাভাইকে বললে লজ্জা পায়, বাট ওই দিনকে ও আর কন্ট্রোল করতে পারেনি, খুব কান্নাকাটি করেছিল। আর সোনাইকে দেখো রিসেপশানে কিন্তু মুখটা খুব সুন্দর, বিয়েতেও ভালো লেগেছিল, রিসেপশানেও ভীষণ সুন্দর লাগছিল, বেশ একটা দুর্গা দুর্গা ব্যাপার লাগছিল। এখন ওদের দুজনের ফটোশ্যুট হচ্ছে। আর কি বলতো, বিয়ের দিন মানে ওই অষ্টমঙ্গলা অবধি যতদূর সম্ভব বাইরে রাতের দিকে না বেরোনোই ভালো। তো আমরা ওই জন্যই বলছিলাম যে তাড়াতাড়ি করে ওদের ফটোশ্যুটটা হয়ে গেলে ওদেরকে আমরা বাড়ির ভেতরে ঢুকিয়ে দেব। আর এই পেছনে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্ল্যাক আছে, তো ওই জন্য ফটোগুলো খুব ভালো আসবে, ভেতরে লাইটের থেকে এই ব্যাকগ্রাউন্ডে খুব ভালো ভালো ফটো আসবে। তো ওই জন্য কয়েকটা ফটো তোলা হচ্ছে। ফটোটাও যে একদম জরুরি নয় তা নয়, কারণ এটা কিন্তু সারা জীবনের স্মৃতি। আমি ওই জন্য ফটোটাকেও না খুব বেশি প্রেফার করি। কী বলতো, যে এখন আমার বিয়ে বা তোমাদের সবার জীবনের প্রতিটা মুহূর্তগুলো তো সব আমরা পেরিয়ে চলে এসেছি, কিন্তু ওই ফটোগুলো থাকলে কত সুন্দর স্মৃতিচারণ হয়। তো যাই হোক, এখন বাড়ি এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশ এই বাড়িতে ফিরলাম, জাস্ট কমপ্লিট হলো। এত দিনের চিৎকার হই হুল্লোড় সব কিছু কমপ্লিট হলো। আসার সময় ভীষণ কষ্ট হচ্ছিল, কান্না পাচ্ছিল, কারণ ওকে রেখে দিয়ে আমরা সবাই চলে এলাম, তো ভীষণ কষ্ট হচ্ছিল। যাই হোক, তো চলো বিয়ের ব্লগ এখানেই এন্ড হলো।